জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগ। আপনারা জানেন ইতিমধ্যেই আওয়ামী লীগের দেশ জুড়ে ঝটিকা মিছিল শুরু হচ্ছে। এরই মধ্যে আরো উত্তপ্ত হয়ে উঠছে আওয়ামী লীগ। কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধনে ফের মাথাছাড়া দিয়ে উঠেছে 20টি কিশোর গ্যাং। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব 5 আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদক, পুলিশে ক্ষোভ। এদিকে অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির। এবং জানিয়ে দেব এই শহীদরা রক্ত না দিলে ইউনূস আজ জেলে থাকতেন বলছে ফুয়াদ। এবং আরো জানিয়ে দিব আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই। সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে 50 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নিষিদ্ধ ছাত্রলীগ। কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে 20টি কিশোর গ্যাং। নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নেপথ্য থেকে সংগঠনটি এমন ষড়যন্ত্র করছে, সব ধরনের শেল্টার পেয়ে দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি সামর্থ্য জানান দিচ্ছে গ্যাংগুলো। কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝে তাদের সক্রিয় হয়ে ওঠা নিয়ে নগরীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে এরই মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের 20 সদস্য গ্রেপ্তার হয়েছে। অনুসন্ধানে জানা গেছে কুমিল্লা নগরীর প্রধান সমস্যা মাদক ও কিশোর গ্যাং। আইন শৃঙ্খলা বাহিনী এ দুটি সমস্যা নিয়ে নিয়মিত অভিযান চালিয়েও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না। ইতিপূর্বে যৌথ বাহিনীর তৎপরতায় নগরীর কিশোর গ্যাংগুলো কিছুটা নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি তারা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। গত শুক্রবার 10 থেকে 12টি কিশোর গ্যাং একত্রিত হয়ে নগরীর রানীর দিঘির পাড়, আদালতপাড়া, ফৌজদারি, মোগলটুলি, তালপুকুর পাড়, ঝাউতলা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। মিছিলও করেছে তারা। এতে নগরবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। সূত্র জানায় কুমিল্লা নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে 20টি কিশোর গ্যাং চক্রকে ব্যবহার করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। অজ্ঞাত স্থানে বসে এই সংগঠনের নেতারা কিশোর গ্যাংগুলোকে অস্ত্র এবং অর্থ সরবরাহ করছে। এতে সক্রিয় হয়ে উঠেছে গ্যাংগুলো। এরই মাঝে নগরীতে রতন ইগল, র্যাক্স এক্স, LRN, সিভিক, মডার্ন, রক স্টার, ডিস্কো বয়েজ, বস ফ্লাইং মুড, বার্ড ফর ফ্লাইং, ম্যাক্স, হ্যালো স্টার, হর্ষবয়, টাইগার সহ 20টি কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। এতে নগরীতে বসবাসকারী সাধারণ মানুষ তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে আছেন অভিভাবকরা। এদিকে গত 8 বছরে কিশোর গ্যাংয়ের হাতে অন্তত 12টি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাংগুলো মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইফটিজিং এর মতো অপরাধে জড়িত রয়েছে। নগরীর তুলপুকুর পাড় এলাকার বাসিন্দা সালে আহমেদ বলেন, আমার মেয়ে মডার্ন স্কুলে পড়ছে। শুক্রবার আমাদের বাসার সামনেই কিশোর গ্যাংগুলো অস্ত্রের মহড়া দিয়েছে। এখন মেয়েকে স্কুলে পাঠানো এবং তার নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় আছি। আমার মতো অনেক অভিভাবক একই আতঙ্কে রয়েছেন। কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা অজ্ঞাত স্থানে বসে অর্থ এবং অস্ত্র সরবরাহ করে 20টি কিশোর গ্যাংকে সক্রিয় করেছে। নানা সোর্সের মাধ্যমে আমরা এসব তথ্য উপাত্ত পেয়েছি। নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই ছাত্রলীগ এমন অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, কিশোর গ্যাং এবং নিষিদ্ধ ছাত্রলীগ দমনে আমরা মাঠে কার্যক্রম পরিচালনা করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। এসব অপরাধীদেরকে প্রশ্রয় নয়, যথাযথভাবে দমন করতে সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে মহানগর ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রাইহান বলেন, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মাঠে নামার পায়তারা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। তারা কিশোর গ্যাংগুলোকে ব্যবহার করছে। মূলত জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে তারা মাঠে আসার চেষ্টা করছে। আমরা ছাত্রলীগের এমন অপতৎপরতাকে কঠোর হস্তে রুখে দেব। 5 আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদক, পুলিশে ক্ষোভ। 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ। পুলিশ সপ্তাহে নিয়ম মাফিক পুলিশের বিগত বছরের কর্মকাণ্ডের ভালো মন্দ দিক পর্যালোচনার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা থাকলেও পদকের ভারে সেটি গৌণ হয়ে যায়। এবার 62 জনকে বাংলাদেশ পুলিশ মেডেল ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদক দেওয়া হবে। তবে পদক প্রদানের আগেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ শোনা যাচ্ছে। এতে পুলিশের ভেতর
ভেতরে কারো কারো মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে ছাত্র জনতার আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি। অপরদিকে 6 থেকে 7 আগস্ট যেসব কর্মকর্তা ভয়ে রাজারবাগে যাননি তাদেরও পদক দেওয়া হয়েছে। রাজারবাগ থেকে যিনি পালিয়ে এসেছেন তাকেও পদকের জন্য বিবেচনা করা হয়েছে। বন্যার সময় কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মঞ্চে উঠতে না দেওয়া রংপুরের সুধী সমাবেশে যে কর্মকর্তাকে গালাগাল করা হয়েছে এবং ব্যর্থতার দায়ে যাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারাও পাচ্ছেন পদক। ব্রিটিশ আমলে চালু হয় পুলিশের বিপিএম ও পিপিএম পদক। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পদক দেওয়ার রীতির শুরু হয় 2010 সাল থেকে। সাব অর্ডিনেট অফিসারদের কাজকে নিজের কৃতিত্ব হিসাবে দেখিয়ে অনেক কর্মকর্তা এই পদক বাগিয়ে নেন আওয়ামী লীগ আমলে। এবারও পদকের তালিকা তৈরিতে সেরকমই হচ্ছে বলে জানা গেছে। পদকের জন্য যে 62 জনকে বিবেচনা করা হয়েছে তাদের মধ্যে 21 জনই সুপ্রিয় কর্মকর্তা। ফ্যাসিবাদের দোসর হিসাবে অতীতে যারা শেখ হাসিনার কাছ থেকে পদক নিয়েছেন তারা এবার প্রধান উপদেষ্টার কাছ থেকেও পদক নিতে যাচ্ছেন। বিরোধী দলকে দমন করে শেখ হাসিনার আমলে অনেকে বিপিএম পিপিএম পদক পান। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের উপর হামলার পুরস্কার হিসাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনার রশিদ পদক পেয়েছিলেন। জানা যায় 1952 থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত অনেকেই আইজিপি পদে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে কেবল আশরাফুল হুদা ও আনোয়ারুল ইকবাল ছাড়া অন্য কোনো আইজিপি বিপিএম বা পিপিএম পদক নেননি। পাকিস্তান আমলেও সুপ্রিয়র অফিসাররা এইসব পদক নিতেন না। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসাবে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, বেনজির আহমেদ সহ অনেক ঊর্ধ্বতন অফিসার এসব পদক নিয়েছেন। অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির। আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এছাড়া নির্দেশনা না মানলে কঠোর শাস্তির ঘোষণাও দিয়েছে দেশটি। নির্দেশনা অনুযায়ী অনুমোদিত হজ যাত্রীর পাশাপাশি তাদের সহায়তাকারীর এই শাস্তির আওতায় পড়বেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের অনুমতি ছাড়া এতে অংশগ্রহণকারীদের এবং যারা এমন কাজকে সহায়তা করেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ঘোষণা দিয়েছে। এই বিধিনিষেধ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ হজ মৌসুমের পুরো সময়কাল জুড়ে এটি প্রযোজ্য থাকবে। নতুন নিয়ম অনুযায়ী কেউ বৈধ অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে বা হজ করলে তাকে 20,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। এই জরিমানা সব ধরনের ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি ছাড়া মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন বা অবস্থান করেন। অন্যদিকে যারা এই নিয়ম ভাঙায় সহায়তা করবেন তাদের জন্য শাস্তি আরো কঠোর। কেউ যদি এমন কাউকে স্পন্সর করেন যিনি হজের নিয়ম লঙ্ঘন করেছেন তাহলে তাকেও 1 লাখ রিয়াল অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই জরিমানা প্রযোজ্য হবে তাদের উপর যারা অবৈধ হজ যাত্রীর মক্কা বা পবিত্র এলাকায় নিয়ে যাবেন, আশ্রয় দেবেন বা আবাসনের ব্যবস্থা করবেন। হোটেল ভাড়া, বাড়ি ভাড়া বা হজের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থায় থাকতে দেবেন। এছাড়া যদি কোনো অবৈধ অভিবাসী বা ভিসার সময়সীমা শেষ হয়ে যাওয়া ব্যক্তি হজে অংশ নেওয়ার চেষ্টা করেন তবে তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে 10 বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। এই শহীদরা রক্ত না দিলে ইউনূস আজ জেলে থাকতেন। এই শহীদরা রক্ত না দিলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ জেলে থাকতেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ডক্টর ইউনূসকে হাসিনার নির্যাতনের কথা মনে রাখতে বলেছেন তিনি। সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি এর সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তৈরি হতে হবে। সেই দায় ও দরদের রাজনীতিতে বাংলাদেশের 2 প্রশ্নের সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছি বা ডিল করছি। কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলীয় লেসপন্সারদের মাফিয়া কার্টেল ছিল। তারা স্বাভাবিক কোন রাজনৈতিক দল না। যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন। জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদের নিষিদ্ধ করা যাবে না। তাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংখ্যায় পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, যদি জনতার আদালতে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ 2 এর আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ যদি প্রমাণ করতে পারে তারা রাজনৈতিক দলের সব সংজ্ঞা পূরণ করতে পারবে তবেই রাজনীতিতে থাকার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে। তিনি আরো বলেন, 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে
দেয়ালে দেয়ালে আগামী আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোনো কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব? এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যখন দেখা করেছি, বারবার বলেছি 4টা গণতন্ত্র কমিশন গঠন করবার জন্য। তার ভেতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে, যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে, তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি শাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে, পিলখানার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানা থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে। সেই মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না, কোনো ফাইল রিকল করতে পারবে না, সাক্ষীদের তদন্ত করতে পারবে না। ঠিক এভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। মঙ্গলবার ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এ আবেদন করেন। আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে জামিন সহ পৃথক 5টি আবেদন করা হয়েছে। এর মধ্যে কারাগারে ডিভিশন, চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন রয়েছে। 2007 সালে কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক 2টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় 2008 সালে পৃথক 2-3 বছর ও 5 বছর মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। 2 ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ 5 বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া অবৈধ সম্পদের মামলায় 2008 সালে তাকে 100 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ 17 বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। রাজধানীতে 50 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুরের মধ্যে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে দুপুর 1টার মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজধানী সহ দেশের 16টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও সহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।